যে স্ট্রাকচারের পেডিকেলটা চিকন স্ট্রাকচার, একটা ওভারি, সেখানে আবার টিউমার হলো, বিশাল ব্যাপার। তার তুলনায় একটা পেডিকেল খুবই ছোট। একটা ছোট বাচ্চার সার্কামসিশন, তার পেনিস, এইরকম যে ব্যাপারগুলো আছে, বা আমি যখন গল ব্লাডার করি, গল ব্লাডার আমি সারাইলাম, বা এই ক্যালোস ট্রায়াঙ্গেলের কতটুকু টিস্যু, কতটুকু অ্যাডেশন, কতটুকু টিস্যু ধরতেছি, সেই তুলনায় আমার সিস্টিক ডাক্ট, সিবিডি, বিশেষ করে সিস্টিক ডাক্ট যদি চিকন হয় তাহলে কিন্তু কারেন্টটা তৈরি হবে সিস্টিক ডাক্টের গোড়ায় টেম্পারেচারটা। এটা দেখানোর জন্য আমি এতক্ষণ এই যে কাটাকাটি করলাম। এখানে দেখেন যে এই যে ন্যারো স্টকটা তৈরি হয়েছে, তাই না? এই স্টকটা তো অনেক ন্যারো এই উপরের বাল্কের তুলনায়। এখন আমি যদি এখানে কাজ করতে যাই, এখানে বার্ন করতে যাই বা কোয়াগুলেশন করতে যাই, দেখছেন কোথায় বার্ন হচ্ছে? তাহলে ওই জায়গার কারণ হচ্ছে যে এখানে আমার এইটা যখন এখানে লাগছে তখন তো পুরাটা মিলে এই সারফেস এরিয়া, তাই তো? তাহলে এই সারফেস এরিয়ার তুলনায় এইখানে কিন্তু সারফেস এরিয়া অনেক কম। তাহলে মেইন টেম্পারেচারটা তৈরি হবেই যায়। এখন এটা যদি গল ব্লাডার হয় আর এটা যদি সিবিডি হয়, তাহলে ঘটনাটা এই জায়গায় ঘটবে। অপারেশন শেষ হবে কিন্তু সিবিডি ওই জায়গায় কি হবে? স্ট্রাকচার নিয়ে প্রেজেন্ট করবে, আর জন্ডিস নিয়ে প্রেজেন্ট করবে। এটা যদি ওভারি হয়, এটা যদি ওভারিয়ান আর্টারিয়ান নানো স্ট্রাকচার হয়, তাহলে দেখা যাবে যে আমি সিস্টেকটমি বা ড্রিলিং এগুলো করছি, কিছুদিন পরে বা এক সপ্তাহ মানে পরের দিন খুলে আর্টারিটা পরের দিন ব্লিডিং শুরু হতে পারে। এখন তো পারবার একটু আমাদের প্রেসারটা কম, বুঝতে পারছে না? এটা আমি তো মনে করছি সিল অপারেশন করে চলে আসলাম, প্রেসারটা 130-80 হলো, এই ডায়াফ্রামটা খুলে গিয়ে পেটের মধ্যে ব্লিডিং শুরু হলো। এটা ফেস করে হচ্ছে অ্যাডিশন যখন থাকে, ফ্লিমজি থাকে অনেক সময় অ্যাডিশন, তখন উপরে ধরলে ওটা টুকরা নিচে এসে পড়ে। এটা তো বললাম ডিউডেনাম, তখন যেটা বললাম যে ডিউডেনাম যখন আমি ককারাইজ করতে যাই, মানে ককারাইজ না, ডিউডেনামটা যখন ছাড়াই অনেক দেখা যায় ডিউডেনামটা উঠে গলব্লাডারের সাথে লেগে আছে, যখন নামাইতে যাই নেভার ডু ডায়াফ্রাম, একটু ব্লিডিং হোক। কারণ ল্যাপারোস্কোপিতে একটা জিনিস মনে হচ্ছে, ল্যাপারোস্কোপিতে আমরা যে ব্লিডিংটা দেখি, ওপেন এই ব্লিডিংটা খুঁজেই পাওয়া যাবে না। 10 টাইমস ম্যাগনিফাইড, 10 টাইমস ম্যাগনিফাইড। ডায়াফ্রাম এটা ইউজ থেকে অ্যাভয়েড করতে। তো একটা ল্যাপারোস্কোপির একটা সবচেয়ে একটা আমি একটা টিপস এন্ড ট্রিক্স বলতে পারি, যখন আমাদের মনে হচ্ছে ব্লিডিং, ল্যাপারোস্কোপি ব্লিডিং কন্ট্রোলের মধ্যে এই জিনিসটা মনে রাখবে যে চ্যানেলিং ইফেক্টটা হওয়ার চাইতে একটু ব্লিডিং হওয়া ভালো। কারণ যখন আমার জায়গায় একটা জায়গায় ডায়াফ্রামই বার্ন হয়ে যাবে, এটা তো একটা ডায়াফ্রামই বার্ন, ভিতরেরটাও ডায়াফ্রাম, এটা কিন্তু রিভাইজ করার উপায় নেই। আমি ডিউডেনামের উপর কোনো কারণে আমার একটা ব্লিডিং লেগে গেল, বার্ন হয়ে গেল, আমার হিস্টেরেক্টমি করতে গিয়ে আমার ইউরেটার একটা বার্ন হয়ে গেল, এই বার্নটা ফেরত আনা যাবে না, কোনোভাবে ম্যানেজ করার উপায় নেই, বার্ন ইজ বার্ন। আজকে হয়েছে এটাকে আইদার কেটে কুটে ঠিক করতে হবে, নাহলে এটা আল্লাহ আল্লাহ করতে হবে, এর মাঝখানে কোনো পদ্ধতি নেই। এই জন্য একটু ব্লিডিং হওয়া ভালো। আমার কি মনে হয়, যেমন হচ্ছে যে রিটার্ন আর্টারির সময় ভিতরে চলে যায় একদম কাছে, হ্যাঁ, সেই সময় আসলে কি প্রিপারেশন? আপনি লাইট করেন, না পারলে ক্লিপ করবো। আমাদের তো শুধু বার্ন করেই কাটতে হবে তা না, যদি মনে হয় যে আমার সমস্যা হচ্ছে আমি ক্লিপ দিব, অথবা বাইপোলারিজম, বাইপোলার দিব, যদি বড় মনে ক্লিপ দিব, অসুবিধা নেই, ক্লিপ তো আমাদের দেওয়া যাইতেই পারে। আর আপনার যদি এনার্জি ডিভাইস, সিরিং ডিভাইস থাকে, আমরা তো ইউজুয়ালি যখন আমরা ইটা করবো, কি বলে, একটা হিস্টেরেক্টমি করবো, আমাদের প্রেফারেবল হবে হারমোনিক অথবা লিগাসিও ইউজ করা, প্রেফারেবল, যাতে আপনার বারে বারে ইনস্ট্রুমেন্ট চেঞ্জ না করতে হয়। প্রবলেমটা হয় কি যে বেশি প্রবলেম হচ্ছে ব্লিডিং। আপনি বললেন ইউটেরাইন আর্টারি থেকে ব্লিডিং হলো, তারপরে আপনি মেরিল্যান্ড দিয়ে একটু বেশি করে ধরলেন, নরমালি হিউম্যান সাইকোলজি একটু বেশি করে ধরে ব্লিডিংটা বন্ধ, যখন বেশি করে ধরলাম ব্লিডিংটা বন্ধ হলো, তখন মনে হয় যে ঠিক আছে তাহলে এটাতে ডায়াথেমি করে দিই, তখন এই চ্যানেলিং ইফেক্টটা। এখন এই জন্য যখন ভিজুয়াল ডিস্টারবেন্স কোনো জায়গায় হয়, কোনো জায়গায় ভিজুয়াল ডিস্টারবেন্স, তা আমাদের ব্লিডিং এর থাম্ব রুলটা কি? প্রেসার, তাই না? প্রেসার প্যাকিং, এভাবেই তো আমরা আগাই, নরমাল না? তারপর ল্যাপারোস্কোপির সময় আমরা প্রেসার কিভাবে দিবেন? পেট তো কাটানো, আমি আরেক সাইড ডিস্টার্বেন্স যাই, আমার ব্লিডিং টাইম কোয়াগুলেশন ঠিকঠাক থাকলে ওই গজটাই আমার কিছুক্ষণ পর যে ওই জায়গাটা ক্লিয়ার, তারপর আমি একটু সাক করবো, একটু তারপর স্যালাইন ওয়াশ দিব, দিয়ে দেখে লাগলে আবার 2-3 ঘন্টা ডায়াথেমি করবো। কিন্তু কখনোই একটা জায়গায় ব্লিডিং হচ্ছে ওটা গুঁতে থাকবো না, ধরবো না, ব্লিডিং করবো না, কোয়ালিশন করবো না, কারণ আস্তে আস্তে ডেপথ অফ পেনিট্রেশন কিন্তু বাড়তে থাকবে, এবং যখন একবার 4 হবে তার নিচে আমি আর দেখবো না। যখন এখানে কোনো একটা কার্বন 4 হয়ে গেছে, আমি তার নিচে দেখতেছি না, যত জায়গাটা ধরে পুরাচ্ছি আশেপাশে না দেখা স্ট্রাকচার আমার বার্ন হয়ে যাচ্ছে। তাহলে আমরা পড়ছি যে একটা পরিবাহী আরেকটা পরিবাহী থেকে যদি একটা ইনসুলেটর দিয়ে আলাদা করা থাকে, তো একটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হলে আরেকটাতে আবেশী কারেন্ট জমা হয়। ফ্যারাডের যে আবেশের সূত্র, ফ্যারাডের তড়িৎ আবেশ পড়তাম না, এই ফ্যারাডের সূত্র অনুযায়ী একটার মধ্যে মনে করেন এই দুটো ইনস্ট্রুমেন্ট পাশাপাশি, তাই তো, এর ভিতরে
এর ভিতরে মেটালিক পার্ট আছে, তারপরে এর ইনসুলিন, এর ইনসুলেশন, এর ইনসুলেশন আছে, এর ভিতরে মেটালিক পার্ট। তাহলে কি হলো, মেটাল ইনসুলেশন মেটাল, তাই তো? এখন হবে কি, যদি আমি এই হুকে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে এই মেরিল্যান্ডের মধ্যে একটা কারেন্ট জমা হবে, এবং এই মেরিল্যান্ডটা যদি অন্য কোনো স্ট্রাকচারকে টাচ করে তাহলে সেখানে বাড়বে। যেমন এই জন্য কখনো মনে করেন এখানে মেরিল্যান্ডে একটা স্ট্রাকচার ধরে গাটের একটা পার্ট ধরে আসি, এখানে এটার উপর ক্রস করে এইখানে আমি আরেকটা জিনিস বার্ন করছি। এই জন্য বলা হয় যে কখনো ক্রস করে এনার্জি সোর্স ইউজ না করে, তাহলে এইখানে আবশ্যিক কারেন্ট তৈরি হবে এবং বার্ন হবে যদি এর সারফেস এরিয়া খুব কম হয়। তো ইউজুয়ালি আমরা ইন্টারনাল অর্গান বাওয়েল এগুলো যেগুলো ধরি সারফেস এরিয়া তো কম করেই ধরি, তাহলে বা এটা ইউজ করতেছি না, এটা এমনিতে আসে অ্যাবডোমেনের মধ্যে টাচ করে আসে, আর এটার উপর দিয়ে একটা এনার্জি সোর্স ইউজ করতেছি, তাহলে এইখানে কিন্তু ক্রস ইনস্ট্রুমেন্টেশন এটা সহজ বাংলা যে ক্রস এখন ক্যাপাসিটেটিভ কাপলিং বা ক্যাপাসিট্যান্স কাপলিং বেল এন্ড লাউর ওই প্যারাটা পড়লে দেখবেন যে এই কথাগুলোই আছে, যে একটাতে বিদ্যুৎ প্রবাহিত হলে, আমি বাংলায় বলতেছি আর কি, প্রবাহিত হলে তারপরে ওইটার মধ্যে আবেশী কারেন্ট তৈরি হয় এবং চার্জ জমা হয়। ওই চার্জটা যদি অ্যাবডোমিনাল ওয়াল বা স্ট্রাকচারে ডিসপার্স হয়ে যায় তাহলে ওকে, কিন্তু যদি না হতে পারে, জমা থাকে, তখন হচ্ছে যে সেটা বার্ন করে। বেলেন ল্যাবে একটা সুবিধা আছে যে পোর্টের মাথা থেকে গার্ড বার্ন, পোর্ট থেকে তো বার্ন দিতে হবে, হ্যাঁ প্লাস্টিকের কাপ যদি থাকে। আমার স্লাইডে যাওয়া হবে, তাহলে প্লাস্টিকের কাপ যদি পোর্টে, এক সময় এরকম পোর্ট ছিল যে নরমাল মেটালিক পোর্টের উপর একটা প্লাস্টিক কাভার, কিন্তু দেখা গেল যে এটা ঝামেলা বেশি, কমপ্লিকেশন বেশি, তখন কিন্তু এটা কিন্তু পপুলারিটি পায় না, ওইগুলো কিন্তু নাই। নরমালি হয় কি, যে আমি মনে করেন যে হুক ইউজ করতেছি, হুকের উপর ইনসুলেশন আছে আর এর বাইরে আছে হচ্ছে মেটালিক পোর্ট, তাহলে মেটাল ইনসুলেশন মেটাল, তাহলে পোর্টের মধ্যে একটা কারেন্ট জমা হবে, কিন্তু সেই কারেন্টটা আমাদের ক্ষতি করতেছে না, তাইলে তো ক্যাপাসিট্যান্স কাপলিং কিভাবে হচ্ছে? ক্ষতি করতেছে না এই কারণে যে পোর্টের যে পার্টটা, মনে করেন যে এটা একটা পোর্ট, পোর্টের যে পার্টটা অ্যাবডোমিনাল ওয়ালের কন্ট্যাক্টে আসে, সেই অ্যাবডোমিনাল ওয়ালের থিকনেস বা এরিয়া এই তুলনায় একটা কারেন্ট ডিসপার্স করার জন্য যথেষ্ট, যেমন হচ্ছে যে এইটা। কিন্তু যদি ওই পোর্টের গায়ে প্লাস্টিক কাভার থাকে, অ্যাবডোমিনাল ওয়ালের কন্ট্যাক্টে সে যেতে না পারে, তাহলে কিন্তু এই পোর্টে কারেন্ট জমা হবে এবং এই পোর্ট থেকে বার হবে। ওই ছবিটাই দেওয়া আছে, ঠিক আছে? প্রিভেনশনটা কি হলো? প্রিভেনশন হচ্ছে ইনসুলেটর এবং প্লাস্টিক কাপ দুইটাই প্লাস্টিক হইছে। হ্যাঁ, হয় দুটা প্লাস্টিক না হয় মেটাল মেটাল, ঠিক আছে? প্লাস্টিক পোর্টে যেমন আমরা যেগুলা হচ্ছে ডিসপোজেবল আছে, আমরা ওই দিন দেখছি যে ডিসপোজেবল কিন্তু প্লাস্টিক, যে ডিসপোজেবল একটা ইউজ করতেছি ঠিক আছে, ওইটা দিয়ে যখন এনার্জি সোর্স ইউজ করব বা ডিসপোজেবল ডিসপোজেবল হলে কিন্তু প্রবলেম নেই, কারণ পুরাটা তো প্লাস্টিকে তো আর কারেন্ট জমা হবে। কিন্তু মেটাল যদি কাভার থাকে এরকম, অথবা আমাদের যেহেতু কাভার্ড পোর্ট আর নাই, পোর্ট দিয়ে ক্যাপাসিট্যান্স কাপলিং এখন কম বা হওয়ার চান্স কম। কখন সম্ভব? মানে বেশি ক্ষতি বলতেছে আমার কাপটা থাকলো প্লাস্টিক কিন্তু ইনসুলেশনটা আমার নাই, হ্যাঁ, জমা হইলো যেটা সেটা বেশি খারাপ। হ্যাঁ, ইয়েস, আর ডিসপারশন হয়ে গেলে সমস্যা নাই, আর জমা হইতে না দিলে সবচেয়ে ভালো। আমাদের বর্তমান যে সার্জারিগুলো সেখানে প্রবলেম বেশি হবে যে ক্রস করে এনার্জি সোর্স পোর্ট থেকে হওয়ার সম্ভাবনা কম। এইটা গেল কমপ্লিকেশন। তাহলে এইখানে যে মামুন ভাই যেটা বলতেছিলেন, এইখানে ওই ছবিটা, তাই না? আরেক ছবিটা যেটা এইখানে ওই ছবিটা, যে যদি একটা প্লাস্টিক কাভার থাকে, এটা আমি হুক ইউজ করতেছি মেটাল পোর্ট, নো প্রবলেম, কিন্তু এখানে যদি প্লাস্টিক কাভার, এই যে এখানে প্লাস্টিক কাভার নাই, নো প্রবলেম, কারণ এখানে যে বিদ্যুৎটা জমা হচ্ছে পোর্টের গায়ে সেটাই অ্যাবডোমিনাল ওয়ালে ডিসপার্স হবে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, নো প্রবলেম। কিন্তু যখন এখানে প্লাস্টিক কাভার থাকবে, অ্যাবডোমিনাল ওয়ালের সাথে সে যোগাযোগ করতে পারছে না, তখন কিন্তু এখানে এটা জমা হবে, এর কন্ট্যাক্টে ডেলিকেট স্ট্রাকচার বাওয়াল যখন আসে তখন সেটা বাড়বে। তো এটাই হচ্ছে যে ক্যাপাসিট্যান্স কাপলিং। এখন আর কিছু কমপ্লিকেশন আছে, যেমন ইলেকট্রিক শক আমাদের হালকা পাতলা শক লাগে, এই শকটা যদি কোনো সিভিয়ার কিছু হয়, আর এক্সপ্লোশনের যেগুলা হচ্ছে যে প্রেপিং সলিউশনের কথা বলছিলেন, ওইগুলোতে অনেক সময় আগুন লেগে এক্সপ্লোশন হয়, পেসমেকার ইউজ যেগুলো আমরা জানি। আচ্ছা, এখন আমাদের ডায়াথার্মি সম্পর্কে, অর্থাৎ মনোপোলার এবং বাইপোলার সম্পর্কে আমার মনে হয় যে আমাদের বেসিক কথাবার্তা এইগুলোই। এখন আমরা তাহলে অ্যাডভান্সে চলে যাবো, ঠিক আছে? আপু কোনো কিছু বাকি আছে, কোনো পয়েন্ট?